গুনুন উপস্থিত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা ভালোই আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি এর আগে পল্লী সমাজ গল্পে তোমাদের পাঠ্যপুস্তকের পল্লী সমাজ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ গল্পে কয়েকটা প্যারা পড়িয়েছিলাম। তার শেষ থেকে পড়িয়েছিলাম মানে আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছো, অর্থাৎ 68 পৃষ্ঠার প্রথম প্যারা শেষ লাইনটা পর থেকে অর্থাৎ দ্বিতীয় প্যারা থেকে শুরু হবে। বলছে, রমা বৃহৎপর হতবুদ্ধির ন্যায় ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল, একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ় কণ্ঠে কহিল, আমার দুর্বলতা কথায় সে তোমার অগোচর নহে নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দু রস পাবে না, তা বলে দিয়ে যাচ্ছি। অর্থাৎ রমা রমেশের অপমানে সেই স্থির অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, ফ্যাল ফ্যাল করে তার দিকে চাপিয়ে রয়েছে। তারপরেও বলছে ঠিক একই রকমভাবে শান্ত এবং দৃঢ় কণ্ঠস্বরে রমেশ রমাকে বলছে, তোমরা আমার দুর্বলতার কথাটা ঠিক বুঝতে পেরেছো। আমি মানব দরদি, হৃদয় সম্পন্ন একজন মানুষ, এটা তুমি ঠিক বুঝতে পেরেছো। রমেশ যে এরকম মানব দরদি এটা বুঝতে পেরেছে, আর তার জন্যই প্রতিঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে রমেশ রমাকে আরো কটূক্তি করেছে বা বলেছে, প্রতিঘাত করেছে। বলছে যে আমি সব কিছুই করতে পারি, কিন্তু তোমাদের জন্যই, অর্থাৎ সাধারণ শ্রেণীর মানুষের আমি সব কিছু বলিদান দিয়ে দিতে পারি নিজে, কিন্তু তোমরা চেষ্টা করলে সেই চেষ্টাটা হয়তো ব্যর্থ হবে। বলছে এই অগোচরে নয় বটে, কিন্তু সেখানে পাকে এক কিন্তু রস পাবে না। অর্থাৎ আমার যে দুর্বল জায়গা, সেখানে তুমি যতই রস পাক দাও না কেন, সাধারণ শ্রেণীর মানুষের জন্য আমি তোমাদেরকে সেই ধারটা বা লোকসানটা সইব, এটা আমরা কখনোই করতে পারি না। নিকটে আসে দাঁড়িয়ে রমা কহিল, না সরি দিয়ে যা, আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যায়। রমেশ আর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে রমেশকে, বা জানান দিয়ে যাচ্ছে রমাকে যে সে কি করতে চাচ্ছে আগামীতে। এখনই জোর করে বাদ কাটিয়ে দেব, তোমরা পারো আটকাবার চেষ্টা করোগে। বলিয়া রমেশ চলিয়া যায়, দেখিয়া রমা ফিরিয়া ডাকিল। আহ্বান শুনে রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন, আমি তার একটারও জবাব দিতে চাইনি, কিন্তু এই কাজ আপনি কিছুতেই করবেন না। অর্থাৎ এখানে রমেশের প্রতি যে ভালোবাসা এখনো যে বর্তমান বা বিদ্যমান রয়েছে, তারই একটা দৃষ্টান্ত এই লাইনটা। অর্থাৎ রমা জানে বেনি ঘোষাল রমেশকে আটকানোর জন্য যথেষ্ট ব্যবস্থাপনা নেবে, মানে বাঘ পাহারা দেওয়ার জন্য লোক রেখেছে, সেখানে বাঘ বিতণ্ডা বাড়বে এবং অংশের ক্ষতিগ্রস্ত হবে রমেশ, সেটা সে কখনো চায় না, সেই জন্য সেখানে যেতে বারণ করছে। ঠিক আছে কিনা? এবার কি বলছে দেখো, আমি তার একটা, রমেশ প্রশ্ন করলো কেন? রমা কইল, কারণ এত অপমানের পরও আমার আপনার সঙ্গে বিবাদ করিতে ইচ্ছে করে না। ইচ্ছে করে না, তাহার মুখে যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়েছিল এবং কথা কইতে ঠোর কাঁপিয়া গেল, তাহার সন্ধ্যার অন্ধকার রমেশ লক্ষ্য করিতে পারিল। পাণ্ডুর কথা হচ্ছে ধূসর কথা হচ্ছে মলিন, অর্থাৎ তার মনটা এমন খারাপ হয়ে গেছিল বা মুখটা তার ছাপ এমন পড়েছে যে মলিন ছাপ পড়েছে, সেটা রমেশ অর্থাৎ রমেশ অন্ধকারের মধ্যে সেটা দেখতে পাচ্ছিল, এবং তার ঠোঁটটা যে কাঁপছিল সেটাও সে বুঝে উঠতে পারছিল। অর্থাৎ কষ্টে যাই হোক না কেন, কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না। মনস্তত্ত্ব জিনিসটা কি? মনস্তত্ত্ব জিনিসটা হচ্ছে যে মনের চুল চেরা যে বিশ্লেষণ, না এবং হ্যাঁ এর যে দ্বন্দ্ব, যেটা আমরা হয়তো মুখে রয়েছে কিন্তু মুখে প্রকাশ করতে পারি না, এমন একটা যে জিনিস, তাকে বলা হয় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এই মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে মানুষের মন নিয়ে কারবার, অর্থাৎ মানুষের মনে কি খেলা চলছে তার বিশ্লেষণ, তাকে বলা হয় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। অর্থাৎ আমি এই কাজটা যে করবো, তো আমি তোমাকে আঘাত দিলাম, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমার অন্তর কিন্তু চাইনি, কিন্তু ভিতর থেকে আমার অন্তর চাইছে না তোমাকে আঘাত করি, তা সত্ত্বেও তোমাকে আমি আঘাত করছি।
ঠিক আছে কিনা? এটাকে বলা হয় মনস্তাত্ত্বিক বিষয় বা মনস্তাত্ত্বিক বিচার। বলছে মনস্তাত্ত্বিক আলোচনা প্রকাশ আকাশ অবকাশ, অর্থাৎ রমেশের যে এরকম, অর্থাৎ রমা চাইছে, তাকে কটু কথা শোনাচ্ছে, আবার তাকে অনুরোধ জানাচ্ছে সে যেন না যায় সেখানে। তারপর তার মুখের ঠোঁট কাঁপছে, মুখ অবস্থা মলিন হয়ে গেছে, এরকম যে অবস্থা, এটা দেখে রমেশের মনেও হয়েছে যে সে কিছু বলতে, তবুও তার অবকাশ ছিল না এই মুহূর্তে যার মন নিয়ে তার বিশ্লেষণ করা হোক বা এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করা হোক। সে চাইছে কোন রকম ভাবে কৃষকদের জমিটা যেন উদ্ধার হয়। তৎক্ষণাৎ কলহ বিবাদের অভিরুচি আমারও নেই, একটু ভাবলেই তার টের পাবে, কিন্তু তোমাদের সদ্ভাবের মূল্যেও আর আমার কাছে কিছু মাত্র নেই। অর্থাৎ তোমার যে সদ্ভাব, তুমি আমার প্রতি ভালো আচরণ দেখাচ্ছ, সেটার মূল্য আর কোনো রকম নেই আমার কাছে, কারণ আমি যেটা জানি সেটা তুমি করতে চাই না, আমার প্রতি সৎ আচরণ করিয়েই বা কি করবে, সে বলতে চাইছেন। যাই হোক, বাগদণ্ড অবশ্য নেই, আমি চললাম। বাগদণ্ড মানে হচ্ছে ঝগড়া বিবাদ বা ঝগড়া করা। মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারে নাই। মাসি কি করছিল? উপরের ঘরে আবদ্ধ ছিল বলে এগুলো সব কোনো কিছু সে জানতে পারছে না, জানতে পারে নাই। নিচে আসিয়া দেখিলেন, অর্থাৎ রমার মাসি উপরে ছিল বলতে রমেশের সঙ্গে তাদের আগে কি হলো, কি আলোচনা হলো, কিছু বুঝতে পারলো না বা জানতেও পারলো না, ঠিক আছে কিনা? বলছি দেখি মাসি নিচে আসিয়া দেখিলেন রমা দাসীর সঙ্গে লইয়া বাহির হইতেছে। আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, এই জল কাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা? একবার বর্দার ওখানে যাব মাসি। দাসী কহিল, পথে আর এতটুকু কাদা পাবার জো নেই দিদিমা। ছোট বাবু এমনই রাস্তা বাঁধিয়ে দিয়েছে যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায়। ছোট বাবু বলতে ছোট বাবু এখানে রমেশের কথা বলা হচ্ছে, যে রমেশ নিজে খরচ করে গ্রামের মানুষদের জন্য পাকা রাস্তা, কাঁচা রাস্তাকে পাকা রাস্তায় তৈরি করেছে, যা জল কাদায় যে বিঘ্ন ঘটত মানুষের যাতায়াতে, সেটা আর এখন সম্ভব নয়। রাতে দিনে যে কোনো মুহূর্তে স্বচ্ছন্দে সে মানুষ যাতায়াত করতে পারে, সেই কথাটাই তাকে জানান দেওয়া হয়েছে। এমন রাতে বাতি সিঁদুর পড়লে কুড়িয়ে নেয়, এত সুন্দর রাতে যে সিঁদুর, মাটিতে মাথার যে সিঁদুর জিনিসটা কি, অর্থাৎ হিন্দু ধর্মে মেয়েরা যখন বিয়ে হয়ে, ঠিক আছে না, শ্বশুরালয় আবার স্বামীর ঘরে আসে বা বিয়ের সময় তাদের কপালে সিঁদুর দান করা হয়, অর্থাৎ স্বামী সতীত্ব সে গ্রহণ করলো, তার একটা প্রমাণ দেয় তারা, ঠিক আছে না? অর্থাৎ তারা সিঁদুর ততদিন পড়তে পারে যতদিন না স্বামী মারা গেছে, তো বিধবা আর আগে অব্দি। এবার বলতে চাইছে এখানে, হ্যাঁ বলছে যে কুড়িরা ভগবান তাকে বাঁচিয়ে রাখুন, গরিব দুঃখী হাঁপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে। অর্থাৎ গ্রাম্য অঞ্চল পরিবেশ, তার উপর ডোবা নালা, এগুলো আবার কাঁচা রাস্তা আর ময়লা আবর্জনা যদি থাকে, সাপের উৎপাত হবে, ঠিক আছে কিনা? তো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সাধারণত সাপ আসবেও না সেরকম ভাবে। সেই জন্য বলছে যে সাপের হাত থেকে মানুষ রেহাই পেয়েছে, ঠিক আছে কিনা? রেহাই মানে আগে সাপে হয়তো কাকে মারা যেত, সেই জন্য বলা হয়। তখন রাত্রি বোধ করি 11টা। বেনির তাহলে কটার সময় তাই বেরিয়েছিল? 11টা, তাহলে দেখা 11টা। বেনি চণ্ডী মণ্ডপ হইতে অনেকগুলি লোকের চাপা গলার আওয়াজ আসতেছিল। বেনি যে চণ্ডী মণ্ডপে ছিল সেখানে, অর্থাৎ রমেশ যেখানে চণ্ডী মণ্ডপ থেকে রমার কাছে এসেছিল, সেই চণ্ডী মণ্ডপে তখনই বেনি বসে আছে, কয়েকজন মানুষ আরো এসে উপস্থিত হয়েছে এবং তাদের শোরগোল বা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়াছিল। এখানে বলছে আকাশের মেঘ কতটা, আকাশে যে মেঘটা পরিষ্কার হয়ে গেছে, তারপরে বলছে কাটিয়ে গিয়ে ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না, ঠিক আছে, অর্থাৎ ক্ষীণ জ্যোৎস্নার আলো, হালকা আলো বারান্দার উপর আসিয়া পড়ে, অর্থাৎ তাদের বারান্দায় এসে পড়েছে। সেখানে খুঁড়িতে ঠেস দিয়ে একজন ভীষণাকৃতি পৌর মুসলমান চোখ বুঝিয়া বসিয়াছিল, চোখ বুঝে বন্ধ করে বসে আছে, ঠিক আছে, একজন মুসলমান ভীমাকৃতি, অর্থাৎ আকারে অনেক হাড্ডা গাড্ডা যেটাকে বলা হয়, ঠিক আছে কিনা? অর্থাৎ স্বাস্থ্যের মানে সুস্থ, মানে সবল,
ঠিক আছে না, সেই রকম একজন স্বাস্থ্যবান মানুষকে বলা হয়েছে যে ভীমাকৃতির প্রৌঢ় মুসলমান, চোখ বুঝিয়া বসেছিল, তাহার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট, অর্থাৎ মুখ দিয়ে কাঁচা রক্ত বয়ে এসেছে এবং জমাট বেঁধে আছে, জমাট বাঁধি গেছে, পরনের বস্ত্র রক্তে রাঙা, অর্থাৎ গায়ে যেটা জামা পড়েছিল সেটা রাঙা, অর্থাৎ রক্ত বেরিয়ে লাল হয়ে গেছে, কিন্তু সে চুপ করিয়া আছে। বেনি চাপা গলায় অনুনয় অর্থাৎ অনুনয় বিনয় করে অনুরোধ করছে, কথা শোনো আকবর, থানায় চল, 7 বছর যদি না তাকে দিতে পারি তো ঘোষাল বংশের ছেলে নয়। তাহলে বেনি হচ্ছে ঘোষাল বংশের পরিবারের সন্তান, ঠিক আছে কিনা, ছেলে নয়। যে 7 বছর, কত বছরে তাকে জেল দিতে চেয়েছে? 7 বছরের জেল দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছিল কে? বেনি ঘোষাল। কার কাছ থেকে? আকবরের কথা। আকবর যদি গিয়ে এই কথা পুলিশকে গিয়ে যদি বলে যে কি চড়াও হয়ে রমেশ তাকে লাঠি দিয়ে আঘাত করেছে, তার অপরাধে রমেশকে 7 বছরের জন্য জেল বা কারাবাস হতে পারে, তার জন্য, আর এটাই বেনি ঘোষাল চাইছিল, তার জন্য আকবরের কাছে সে অনুরোধ করেছিল। তো আকবর সেখানে কিছু বলেনি, চুপ করে থাকে, চুপ করে রইলেন। এবার বলছে পিছনে চাহিয়া বলছে আকবর থানায় চল, বলছে বলা হলো পিছনে চাহিয়া পেল, রামা তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? কিন্তু রামা তেমনি কাঠের মতো নীরবে বসে রইল, তেমনি কাঠের মতো, অর্থাৎ একদম নড়চড় নেই, এরকম ভাবে নিশ্চুপ ভাবে নিকণ্ঠ ভাবে সে বসে থাকলো। আকবর আলী আবার এবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া বলল, সাবাস, হ্যাঁ মায়ের দুধ খেয়েছিল বটে ছোট বাবু, লাঠি ধরলে বটে। তার শরীরে এমন শক্তি, মায়ের দুধ খেয়েছিল, অর্থাৎ আমরা যদি মায়ের দুধ হচ্ছে শিশুদের ক্ষেত্রে সব থেকে বলতে কি বলছে পুষ্টিকর খাবার, ঠিক আছে কিনা, তো সেই পুষ্টিকর খাবার খেলে নাকি ছাতি আমাদের কথা বুকটা নাকি চড়া হয় এবং সাহসী এবং শক্তি নাকি বেশি হয়। সেই কথাটাই মানে এখানে অ্যাকচুয়ালি আকবর বলতে চেয়েছেন, যে আকবর বলতে চাইছে যে কি অ্যাকচুয়ালি বলতে এত শক্তি ছিল যে তার সঙ্গে লাঠিয়ালে বেড়ে উঠতে পারেনি হয়তো আকবর, তার নিয়ে এমন উক্তি করছে। বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কইল, সেই কথাই বলিতেই তো বলছি আকবর, সেই কথাই তো বলতে বলছি, কার লাঠিতে তুই জখম হলি, সেই ছোড়া না তার হিন্দুস্তানি চাকরটা, সেই ছোড়া নাকি হিন্দুস্তানি চাকরটা? তাহলে বলতে সেই ছোড়া বলতে গেলে রমেশের কথা বলা হচ্ছে নাকি হিন্দুস্তানি তার যে একজন চাকর ছিল, অর্থাৎ লাঠিয়ালের কথা বলা হচ্ছে বা দারোয়ানের কথা বলা হচ্ছে, সেই দারোয়ান বা লাঠিয়ালটা এই হিন্দুস্তানি বলা হয়। সে যেহেতু হিন্দি ভাষাভাষী মানুষ ছিল সেজন্য তাকে হিন্দুস্তানি বলা হয়েছে। আকবরের ওষ্ঠপালে ঈষৎ হাসি প্রকাশ, অর্থাৎ ঠোঁটে, ওষ্ঠ মানে ঠোঁট, ঠোঁটে একটু ঈষৎ মানে একটু মুচকি হাসি হাসলো, কইল, সেই বটে হিন্দুস্তানিটা যে বলছে সেই বেটে হিন্দুস্তানিটা, সে বেটা লাঠির জানে কি বড় বাবু। কি বলিস রে গহর, তৈরি পয়লা চোটে সে বসেছিল না রে? গহর কে ছিল? আকবরের সন্তান বা ছেলে, সে হচ্ছে, তার নাম হচ্ছে গহর। তার আঘাতে হিন্দুস্তানি লাঠিয়ালটা একটা আঘাতে সে যেন মাটিতে বসেছে, অর্থাৎ চোট পেয়ে বসে গেছে। রামা উঠিয়া আসিয়া অনন্ত করে দাঁড়ালো। আকবর তাহার পীরপুরের পর্যায়ে, তাহলে আকবর বাড়ি কোথায় ছিল? পীরপুর। তলায় দেখাবে আকবরের বাড়ি কোথায়? পীরপুর। আর পীরপুরের জমিদারি দখল কার মধ্যে ছিল? কার সঙ্গে, কার কাছে ছিল? রমার কাছে ছিল। এই রমা, ঠিক আছে কিনা, আকবর কে ছিলেন? তাহলে রমার জমিদারি একজন লাঠিয়াল, অর্থাৎ তার জমিদারি দেখাশোনা করা বা কেউ তার মানে হস্তগত করে নিলে বা কারো জমি জোর করে আদায় করতে নিলে সবকিছু কাজ আকবর রমার হয়ে করে দিত লাঠির জোরে, ঠিক আছে না। সেই সূত্রে যে এখান থেকে আটকানো যে যায়, অর্থাৎ যেন রমার বাঁধটাকে যেন আটকানো যায়, যে জানে আগে থেকে রমা এবং বেনি ঘোষালরা জানে যে এই বাঁধ কাটার জন্য গ্রামবাসীরা বিশেষ কোনো উদ্যোগ নেবে, তার জন্যই তারা কি করেছে যে সেই উদ্যোগটা যেন সফল না হয় তার জন্য আগে থেকে আকবর এবং তার সন্তানদের বাঁধ পাহারা দেওয়ার জন্য রেখে দেওয়া হয়েছিল। এবার রমেশ যখন বেনি ঘোষাল এবং রমার কাছে প্রত্যাখ্যাত হয়ে, অর্থাৎ তার অনুরোধ যখন রাখলো না, তখন সে নিজে চড়াও হয়ে সেখানে উপস্থিত হয়ে বাঁধ কাটার জন্য উপস্থিত হয়েছে এবং সেখানে বাঁধ কাটতে বাধা দিলে আকবরকে এবং তার সন্তানদেরকে কি করেছে? লাঠির আঘাতে মানে আঘাত করেছে এবং রক্তপাত ঘটিয়েছে, ঠিক আছে না, সেই কথাটা এখানে উল্লেখ করা হচ্ছে। তাহলে বলছে হিন্দুস্তানি লাঠির, আকবরের 2 ছেলে অদূরের বড় ছেলে, তাহলে কটা ছেলে ছিল আকবরের? 2 ছেলে। তলায় দাঁড়াবে বলছে আকবরের 2 ছেলে অদূরে বড়সড় হইয়া বসিয়াছিল, তাহার মানে জড়সড় হয়ে তারাও বসিয়াছিল, সরি
আকবর তাদের কি করে সাবেক দিনের লাঠি জোরে অনেক বিষয় হস্তগত করিয়া দিয়েছে। লাঠির জোরে অনেক জমি জায়গা রমার হাতের কাছে করে দিয়েছে। তাই আজ সন্ধ্যার পর ক্রোধে ও অভিমানে ক্ষিপ্ত প্রায় হইয়া রমা তাহাকে ডাকিয়া আনিয়া বাঘ পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়েছিল। সন্ধ্যা পরে তাকে বাঘ পাহারা জন্য পাঠিয়ে দিয়েছিল রাগের জন্য, এবং ভালো করিয়া একবার দেখিতে চাইছিল রমেশ শুধু সেই হিন্দুস্থানটা গায়ে জোরে কেমন করিয়া কি করে। সে নিজে যে এত বড় লাঠিয়াল এ কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। তাহলে লাগাবে যে রমেশ যে এত বড় একজন লাঠিয়াল সেটা রমা কখনোই কল্পনা করতে পারেনি। আকবর রমার মুখের প্রতি চাইয়া বলল। তখন ছোট বাবু সেই বেটার লাঠি তুলে নিয়ে বাঘ আটক করে দাঁড়ালো দিদি ঠাকুরন। একদম বাঘ লাঠি নিয়ে বাঘটাকে আটকে এরকম ভাবে বীরের মতো দাঁড়িয়ে থাকলো। তিন বাঘ বেটায় মোরা হঠাতে না পারলাম না, হঠাতে না পারলাম হবে হয়তো, অর্থাৎ তাকে তিন বাপ বেটাগুলো হঠাতে আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতে লাগলো। বাঘ হিংস্র পশু, ঠিক আছে না, শক্তিশালী পশু, তার যেমন চোখ জলে জল করে সেই মানে শিকারকে ধরার জন্য ঠিক একই রকম ভাবে যেন মনে হচ্ছিল সে হিংস্র হয়ে আছে। কি করে মানে যে কোনো উপায় হোক না কেন এই 200 বিঘার জমিতে 100 বিঘার যে জমির ধানকে কি করতে হবে, যে জমির ধান যে জলাতে জমি ডুবে রয়েছে সেই জল নিকাশের ব্যবস্থা করতে হবে। পুরো দমে চেয়েছিল, সেই চেষ্টাকে সফল করার জন্য সে এমন হিংস্র হয়েছিল। আর সেই হিংস্রতার রূপে এখানে প্রকাশ পেয়েছে। আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতে লাগলো। কহিলেন আকবর, বুড়ো মানুষ তুই সরে যা, তুই বয়স হয়েছে তোর, তুই বড় মানুষ, তুই সরে যা। বাঘ কেটে না দিলে সারা গাঁয়ের লোক মারা পড়বে, তাই কাটতেই হবে। বাঘ যদি না কেটে দিই গোটা গ্রামের মানুষ মারা যাবে। আর তুই কি চাস? তুই তো কখনোই চাইবি না এরকম, কারণ দেখ তুই তো একদম গ্রামের সর্দার, তোর তো অনেক সম্মান আছে। শুধু এখানে বলছি বা দেখো বলতে দেখি বাঘ কেটে না দিলে সারা গায়ের লোক মারা পড়বে, তাই কেটতে হবে না, কাটতেই হবে। তোর আপনার গায়ে তো জমি জমা আছে, সমঝে দেখলে সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে? অর্থাৎ তোর তো গ্রামে অনেক জমি জায়গা হয়তো আছে, সেটাও যদি নষ্ট হয়ে যায় তোর কেমন লাগবে? তার হৃদয়কে আলোড়ন করানোর চেষ্টা করে, অর্থাৎ তাকে বোঝানোর চেষ্টা করছিল রমেশ যে আকবর যেন স্বাভাবিক তাকে বাঘটা যেন কাটতে দেয়। কিন্তু আকবর অর্থাৎ সেই সময় একটা কথা ছিল যে প্রভু ভক্ত, সেই প্রভু ভক্ত জিনিসটা তাদের মধ্যে ছিল, সেটাকে প্রকাশ, অর্থাৎ রমা পাঠিয়েছে তার বাঘটাকে যেমন করে আটকাতে হোক সেই কাজটাই সে করবে। তার জন্য কিন্তু সে রমেশকে, তার মধ্যে আকবরের মধ্যে মানবিক গুণ থাকলেও রমেশের কথা সে শুনতে নারাজ হয়েছে। সে চড়াও হয়ে রমেশের উপর লাঠি আঘাত করতে গেছে। দেখতে পাচ্ছি মুই সালাম করে কইলাম, আমি তাকে সালাম জানালাম, আল্লাহর কিরে ছোট বাবু তুমি একটিবার পথ ছাড়ো তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কসুমুদ্দি মুই কাপড় জড়াই ঝপাঝপ কোদাল মারছে, ওদের মুন্ডু কাটা ফাঁক করে দিয়ে যায়। তাহলে গ্রামের যে লোকগুলো মুখে কাপড় দিয়ে, কারণ মুখে যে কাপড় অর্থাৎ মাস্ক আমরা যেরকম ব্যবহার করছি ওরকম হয়তো গামছা দিয়ে এরকম ভাবে মুখটাকে ঢেকে দিয়ে যেন স্বাভাবিকভাবে কেউ না চিনতে পারে তার জন্য। আর তারা কোদাল দিয়ে কি করছে, বাঁধটাকে সরানোর চেষ্টা করছে, মানে বাঁধের মাটিগুলো সরানো যাচ্ছে, তার জন্য বলে কোদাল কপাচ্ছে। হ্যাঁ, ঝপাঝপ কোদাল মারছে, ওদের মুন্ডু ফাটা করে দেওয়া। অর্থাৎ রমা আকবর চেয়েছে তাদের মুন্ডুকে ভাঙ করে আসতে বা আঘাত করে দেওয়া, কিন্তু রমেশ সেটা কখনোই করতে দিতে চাইছে না। যিনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানে চেঁচাই কইল, বেঈমান বেটারা, তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে। তাহারা তিন বাপ বেটা একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল। আকবর কর্কশ কণ্ঠে বলিল, খবরদার বড় বাবু, বেঈমান কয় না, মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি ও পারি না। বলছে মোরা মুসলমানের ছেলে মানে ছেলে, মানে মুসলমানের সন্তান, আমরা তো মুসলমান সম্প্রদায়ের লোক, আমরা কখনো বেঈমান হতে পারি না, আর বেঈমান কথা আমরা কি বলবো না। কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ্য করিয়া কহিল। তাহলে কি বলছে, কপালে হাত দিয়া খানিকটা রক্তটা মুছে নিয়ে কি বলছে, ফেলিয়া রমাকে উদ্দেশ্য, কারে বেঈমান কয় দিদি? ঘরের মধ্যে বসে বেঈমান কইছো বড় বাবু? চোখে দেখলে জানতে পারতে ছোট বাবু কি। চোখে যদি তোমরা দেখতে তাহলে বুঝতে পারবে ছোট বাবু কেমন হিংস্র প্রকৃতির, তখন তোমরা বুঝতে পারতে কেমন ভাবে গরিবদের জমিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে গেল, সেটা বুঝতে পারতে।
বেনি মুখ তীর্থ করে ফেলো, ছোট বাবু কি মানে একটু মুখ একটু ভেঙচি সরে বলি কি মানে আমরা ভেঙচে বলি না ছোট বাবু মুখে কি এরকম একটা ভেঙচি যে ভাব সে ভেঙে কি মানে একটু বিকৃতি করে বললো বা তাকে ব্যঙ্গ করে বলছে ছোট বাবু কি বল, বলছে কি তাই খানে গিয়ে দাঁড়িয়ে আয় না, বলবি তুই বাদ পাহারা দিচ্ছিস ছোট বাবু চড়াও হয়ে তোকে মেরেছে। আকবর জিভ কাটিয়া বলিল, জিভটা কেটে তোবা 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 মানে অর্থাৎ আমাদের মুসলমান ধর্মের মধ্যে রয়েছে এরকম যে তোবা তোবা অর্থাৎ ভুল কিছু যদি করে নেই তো আল্লাহর কাছে তা স্বীকার করে নিয়ে তার জন্য ক্ষমা চেয়ে নেওয়া, ওটাকে বলা হচ্ছে তোবা। তোবা ইস্তেগফার করা অর্থাৎ তোবা করে নেওয়া, অর্থাৎ তার জন্য আল্লাহর কাছে মানে তুমি করজোড়ে তুমি সেটা আর তুমি যে ভুল করেছো সেটা ভুল বুঝে নিয়ে আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রদান করেছো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও যে আমি আর কোনোদিনও এরকম কাজ করবো না, এটাকে বলা হয় তোবা। তোবা করা বলছে দিনকে রাত করতে বলো ছোট বাবু, বেনি করে না হয় আর কিছু বলবি, আজকে যখন দেখি আয় না কাল অনেকবার করে একেবারে হাজতে পূর্ব। আচ্ছা যখন পুলিশে দিয়ে দেওয়া হতো ডায়েরি করে আসতে হবে যেটাকে বলা হচ্ছে, তারপরে তারপরে কি হতে ওয়ারেন্ট বের করবে অর্থাৎ তাকে ধরার জন্য সরকারি ওয়ারেন্ট বলতে সরকারি অনুমতি, সেই অনুমতি নেবে আর সেটা দিয়ে তাকে আটক করা হবে। হাজত মানে জেলখানা। মরা রমা তুমি ভালো করে আর একবার বুঝিয়ে বলো না, এমন সুবিধা যে আর কখনো পাওয়া যাবে না, এটা যা সুযোগ পাওয়া গেছে রমেশকে হাজির করে এটাই একমাত্র সুযোগ। রমা কথা শুনে শুধু আকবরের মুখের প্রতি একবার যে রাগ ও ঘাম না দিদি ঠাকুর ও পারবো না, এটা আমি কখনোই পারবো না। বিনি ধমক দেখলো পারবি না কেন, এবার আকবর চেঁচে বললো কি কর বড় বাবু শরম নেই মোর, আসলে আমার লজ্জা নেই, পাঁচখানা গায়ের লোকে মোরে সর্দার কয় না, আচ্ছা আমাদের তো আমাকে মোরে তো সর্দার কয়, অর্থাৎ বলছে পাঁচখানা গ্রামে লোক আমাকে সর্দার মানে আর আমি কি করবো মিথ্যা কথা দিয়ে বলবো, দিদি ঠাকুর তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি, জেল খাটতে পারি, তুমি যদি হুকুম করো আসামি হইয়া জেল খাটতে পারি অর্থাৎ জেল খেটে আসতে পারবো আসামি হয়ে, অর্থাৎ আমি অপরাধী সে যে আমি জেল খেটে আসতে পারবো তোমার হুকুমে, তুমি যদি হুকুম করো, ঠিক আছে না। ফৈরিদি হব কোন কালামুখে, ঠিক আছে কিনা, আর আমি কি হব ফৈরিদি হব কোন কালামুখে, অর্থাৎ এখানে যদি ফৈরিদি যদি বলা যায় তাহলে ফৈরিদি শব্দের অর্থ কি বলা যাবে, যে মনে করো যে কি আসামি বাদী এবং বিবাদী, ঠিক আছে না, অর্থাৎ সাক্ষী। ফৈরিদি বলতে এখানে সাক্ষীর কথা বলা হচ্ছে, আমি সাক্ষী হই, ফৈরিদি হব কোন কালামুখে, কালামুয়ে, ঠিক আছে কিনা, আমি সাক্ষী হব কোন কালামুয়ে, রমামিন অর্থাৎ আমি মিথ্যা সাক্ষী হব কি, ফৈরিদি বলতে এখানে সাক্ষীর কথা বলা হচ্ছে, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না সেই সূত্রে বলা হচ্ছে। কোন কালামুয়ে অর্থাৎ কোন কালামুখ নিয়ে আমি ফৈরিদি দেবো, রমা বিন্দু কণ্ঠে একবার কইল পারবে না আকবর, আকবর সবাইকে মাথা নিয়ে বলো না দিদি ঠাকুর আর সব পারি, সদরে গিয়ে ভাইয়ের চোট দেখাতে পারি না, ওঠে কখন এইবার ঘরকে যায়, অর্থাৎ ঘরকে যায় মানে ঘরের দিকে যাবে, মোরা নালিশ করতে পারবো না বলিয়া তাহারা উঠিবার উপক্রম করিল, অর্থাৎ এখানে ফৈরিদি বলতে এখানে যদি বলা হয় যে কি বিবাদ বাদী আর বিবাদী, বিবাদী যে বাদী তাকে বলা হয় ফৈরিদি বা বিবাদী এরকম একটা হবে কিছু, আর সাক্ষীকেও বলা হয় ফৈরিদি, অর্থাৎ এমন হয় বাদী আর বিবাদী, বিবাদী যে থাকছে তাকে বলা হচ্ছে ফৈরিদি। হ্যাঁ একটু দেখে নেবে তোমরা, একটু আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, যদি তবুও দেখে নেবে, একটু ধারণাটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম ফৈরিদিটা। রমা বিন্দু কণ্ঠে একমাত্র করলো পারবে না আকবর, আকবর সহ না ওঠে ঘর এইবার ঘরকে যায়, ওরা নালিশ করতে পারবে না বলে তারা উঠিবার উপকাম করিল, মানে ক্রুদ্ধ নিশানায় নিরাশায় তাহাদের দিকে চাহিয়া দুই চোখে অগ্নি বর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করতে লাগিল, এবং রমার একান্ত নিরুদ্যম স্তব্ধতার কোনো অর্থ বুঝতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল। তুষ কাকে বলা হয়, ধান যে ঝাড়ে না, ধান ঝাড়ার পরে যে এইগুলো পাওয়া যায় তাকে বলা হয় তুষ, মানে খোসাগুলো যে পাওয়া যায় তাকে বলা হয় তুষ, অর্থাৎ খড়টা নয়, ধানের যে বীজ সেই ধানটাকে ঝাড়ার পর যেটা পাওয়া যায় খোসাটা তাকে বলা হয় তুষ। কথা বলা হচ্ছে এখানে রমা আকবর যে চলে যাচ্ছে আর রমা নির্বাক হয়ে সেখানে উপস্থিত রয়েছে, আবার এই নির্বাকের কারণ বেনি গোসাল বুঝে উঠতে পারে না, তার জন্যই সেই তুষের আগুনের মতো জ্বলতে লাগলো।
সর্বপ্রকার অনুনয় বিনয় ভর্সনা ক্রোধে উপেক্ষা করে আকবর সর্বপ্রকার অনুনয় করলো, বিনয় করলো, ক্রোধ করলো, যাই করলো, ভর্সনা করলো, সর্বপ্রকার ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল, রমার বুক দিয়ে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস বের হইয়া গেল। ভাই অর্থাৎ গভীর দীর্ঘ নিঃশ্বাস কেন? অর্থাৎ রমা তো চাই না যে রমেশের কোনোদিন ক্ষতি হোক, কিন্তু রমার অজান্তিক বা না চাওয়াতেই ক্ষতি হতে চলেছিল। অর্থাৎ আকবর যদি একবার সাক্ষী দিয়ে আসে তাহলে রমেশের নিশ্চয় জেল হবে, ঠিক আছে কিনা, বা তারা চেষ্টা করে তাকে হাজতে পুরে দেওয়া। তো এটা যদি হয়তো রমা কোনো রকম ভাবে হৃদয় থেকে নিজেকে মেনে নিতে পারবে না বিষয়টাকে, তার জন্য রমা আকবর যে এভাবে চলে গেল, অর্থাৎ রমেশ নিস্তার পেল, তার জন্য তার বুক চেয়ে, অর্থাৎ তার যে ভারাক্রান্ত বুক হয়েছিল সেটা একটা দীর্ঘ নিঃশ্বাস হয়ে সেটা বেরিয়ে আসলো, স্বাভাবিক হয়ে আসলো। এখন তাহার দুই চোখ অশ্রুপ্লাবিত হইয়া উঠল এবং আজিকার মতো এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয় কেন সে কেমন মনে হইতে লাগল। তাহার বুকের উপর হইতে একটা অতি গুরুভার প্রশান নামিয়ে গেল, ইহার কোনো হেতুই সে বুঝিতে পাইল না। অর্থাৎ তার বুক দিয়ে, অর্থাৎ যেহেতু আকবর সেখানে জেলখানায় উপস্থিত হয়ে, ঠিক আছে কিনা, নালিশ করবে না রমেশের বিরুদ্ধে, তার জন্য তারা জেলও হবে না, আটকও হবে না রমেশ। এবার রমেশ যে আটক হয়ে যেতে পারে তার একটা ভয় ছিল রমার মধ্যে, আকবর চলে যাওয়ায় সেই ভয়টা দূর হয়ে যায়। তার জন্য তাকে অনেকটা হালকা বোধ হয়। তো এই হালকা হওয়ার কারণও রমা বুঝে উঠতে পারে না কেন তার মনটা এত হালকা হলো। কারণ এটাই যে তাকে তো রমার সঙ্গে রমেশের একটা প্রণয় ছিল, সেই প্রণয়ের কারণে তার যে এখনো চাপা ভালোবাসা, সেই ভালোবাসা এখনো যে রয়েছে, সেই মাত্র একটা কারণ। সে নিজে পরাজয় হয়নি কিন্তু বোধ হালকা হয়ে গেল, ইহার কোনো যেহেতু সে বুঝতে পারল না। বাড়ি ফিরে সারা রাত্রি তাহার ঘুম হইল না, গোটা রাত তার ঘুমানোর চেষ্টা করল কিন্তু কোনো রকম ভাবে সারা রাত ধরে তার আর ঘুম হলো না। সেই তারকেশ্বরী সম্মুখে বসিয়া খাইয়াছিল, নিরন্তর তাহাই চোখের উপরে ভাসিয়া বাড়াইতে লাগিল। তারকেশ্বর বলতে আমাদের এই যে তারকেশ্বর, সেই তারকেশ্বরের কথা বলা হচ্ছে এখানে। তারকনাথের যে মন্দির, সেই তারকেশ্বরের কথা বলা হচ্ছে। সেই তারকেশ্বরে গিয়েছিল রমেশটা এখানে গিয়েছিল। সেখানে রমেশের সঙ্গে রমার হঠাৎ করে সাক্ষাৎ হয় এবং সেখানেই রমেশকে আমন্ত্রিত করেছিল। এবং রমেশ মানে এখানে গল্পের মধ্যে নেই, আগে পূর্বে রয়েছে, এটা উপন্যাসের মধ্যে রয়েছে। রমেশ রমার কুঠিরে গিয়ে উপস্থিত হয়েছিল এবং সেখানে বসিয়ে রমা নিজের স্বহস্তে তাকে অন্ন প্রদান করে খাইয়েছিল। তার সেই কথাটাই, সেই স্মৃতিটাই তার মনের মধ্যে আজকে বারবার উঠে আসছে, ভাসিয়া বেড়াতে লাগলো। এবং যতই মনে হইতে লাগলো সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এবং এত তেজ, এত তার সুন্দর দেখে মনে হয় না তার শরীরের মধ্যে এত মায়া, ঠিক আছে। সুকুমার মানে সুন্দর, এখানে সুকুমার দেহের মধ্যে এত মায়া এবং এত তেজ কি করে এমন স্বচ্ছন্দে শান্ত হইয়াছিল, ঠিক আছে। কিন্তু অর্থাৎ বলছি তার শরীরের মধ্যে এত মায়া রয়েছে, শরীরে এত তেজ রয়েছে, কিন্তু সেখানে যে সুকুমার সুন্দর একটা লাবণ্যময় যে চেহারা দেখলাম, সেই চেহারার মধ্যে কেন প্রকাশ হয়ে গেল, কেন সেখানে মানে কেমন ভাবে সেখানে লুকিয়েছিল সেটাই যে ভাবি। যতই তাহার চোখের জল সমস্ত মুখ ভাসিয়ে যাইতে লাগলো, ততই তাহার অর্থাৎ শান্ত হইয়াছিল, এটা ভাবছে। আর তাদের তার চোখ দিয়ে গড়গড় গড়গড় করে জল বেয়ে চলেছে। আজকে তোমাদের এই সমাপ্ত হয়ে গেল এই গল্পটা, ঠিক আছে না। রমেশকে যে গল্পগুলো আমি বললাম মানে পড়ালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝে উঠতে পারো তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার ফোন নম্বরটা আমি তোমাকে একটু হলেও দিয়ে দিই, ঠিক আছে। ফোন নম্বরটা আশা করি তোমরা পেয়ে যাবে, স্কুলের ডায়েরিতে দেখবে, স্কুলের ডায়েরিতে আমার ফোন নম্বর আছে। যদি যোগাযোগ অসুবিধা হয় কোথাও তাহলে তোমরা ফোন করবে। আমি একটা প্রশ্ন অনুশীলনী থেকে বলে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। প্রত্যেকে বই খুলবে, দেখবে এখানে দেওয়া আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দুটি উপন্যাসের নাম, ওখানে পেয়ে যাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে পরিচয় সেখানে পাবে, দেখবে ওখানে হয়তো আছে বটদেব, পল্লী সমাজ, দেবদাস, বিন্দুর ছেলে, রমার সমিতি, চরিত্রহীন, শ্রীকান্ত, তারপরে পথের দাবি উপন্যাসগুলো তার যেটা লিখতে পারো। শরৎচন্দ্রের লেখা দুটি ছোট গল্পের নাম আমরা যদি জানি তাহলে আমরা দিয়ে দেবে। এই একটা পল্লী সমাজ দিয়ে দেবে, তারপর পথের দাবি দিয়ে দেবে, মহেশ দিয়ে দেবে, ঠিক আছে কিনা। না দেওয়াই ভালো, ওগুলো তো উপন্যাসের একটা অংশ। তোমরা মহেশ দিতে পারো, তারপরে মন্দির দিতে পারো, লালু দিতে পারো, অভাই স্বর্গ দিতে পারো। এই সমস্ত গল্পগুলো খুব সুন্দর সুন্দর গল্প। গোপাল এই গল্পগুলো না, যাদের আমি নামগুলো বলো না, অভাগী স্বর্গ, মহেশ, লালু, মন্দির,
এই গল্পগুলো বললাম না, দেওয়া ঘরের স্মৃতি, এত সুন্দর সুন্দর গল্প না, তাতে তোমরা পড়ো, দেখবে বা ইউটিউবে তোমরা সার্চ করবে, শুনতে পাবে গল্পগুলো, পেয়ে যাবে, শুনবে তোমরা রাত করে একটু বা অসময়ে শুনবে, ভালো লাগে। বাড়িতে তো বসেই আজকে মেয়ে গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল, তাহলে জমিদারি হিসাবপত্র লিখছিল। তাহলে দুইয়ের একে এক আর দুই সংখ্যাটা লাগাবে, দুইয়ের দুইয়ের এক, দুইয়ের দুই, দুইয়ের তিন, দুইয়ের চার, দুইয়ের পাঁচ। গ্রামের একমাত্র ভরসা কি ছিল? 100 বিঘা জমি, ধানের জমি, যেটা বলতে এই কথাই তৈরি ছিল। কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? অর্থাৎ কৃষকরা যে রমেশের কাছে উপস্থিত হয়েছিল বাদ কাটার জন্য, সেই বাদ কাটার কথাই হয়তো বেনি ঘোষালের চণ্ডী মণ্ডপে হচ্ছিল। রমা আকবর কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল? তাদের 100 বিঘা যে ভূমি জমির জল আছে, আটকে পড়েছে, তার পাশে যে পুকুর, দক্ষিণ ধারে যে পুকুরে যে পাড় রয়েছে, সেই পাড়টাকে পাহারা, বাঁধ যে রয়েছে সেই বাঁধটাকে পাহারা দেওয়ার জন্য সেখানে পাঠানো হয়েছিল। পারবিনে কেন? কোন কাজটা করতে পারবে না, অর্থাৎ মিথ্যে নালিশ গিয়ে করতে পারবে না, আর রমেশের নামে মিথ্যে কথা গিয়ে জেলখানে গিয়ে বলতে পারবে না। 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়লো কেন? 3-এর 1। তাহলে কি বলবে? এই গ্রামে যে এই গল্পে যে উল্লেখিত যে গ্রাম, সেই গ্রামে কৃষকরা যে বসবাস করতেন, তাদের একমাত্র ভরসা ছিল 100 বিঘা জমি, ধানের জমি। অনেক অবিশ্রান্ত 2 দিন বৃষ্টিপাত হওয়ার পরে সেখানে জল জমে যায়। সেই জল যদি না বের করা যায়, তাহলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, সারা বছর না খেয়ে মরবে কৃষক মানুষেরা। এবার সেই জলকে নিকাশি ব্যবস্থা, মানে দুই দিকে সরকারি বাঁধ বা রাস্তা, একদিকে রাস্তা, দুই দিকে দুটো গ্রাম, আর একদিকে রয়েছে জমিদারদের পুকুর। সেই বাঁধটা যদি কেটে দেওয়া যায়, তাহলে সমস্ত জলই বেরিয়ে যাবে, তাহলে আর সেই ফসলগুলো বেঁচে যাবে এবং মানুষ বেঁচে পড়তে খাবে সারা বছর। সেই বেটা বাঁচানোর জন্যই, অর্থাৎ বেনি গোসালরা তাদের অনুরোধ রাখেনি, তার জন্য তারা যেন এই বাঁধটাকে কেটে দিয়ে জমির সমস্ত জল যেন বেরিয়ে যায়, সেই ব্যবস্থা অনুরোধ রাখার জন্য রমেশের কাছে উপস্থিত ছিল। যদি শর্ট করে, মানে খুব অল্প কথায় যদি বলা যায়, যদি কয়েকটি বাক্য বলি, কয়েকটি কথা যদি বলা যায়, এই কৃষকদের 100 বিঘা জমি ধানের জমি ছিল একমাত্র ভরসা। অবিশ্রান্ত 2 দিন বৃষ্টিপাত হওয়ার পরে জল পরিপূর্ণ হয়ে যায়। জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকায় তারা রমেশের কাছে উপস্থিত, বেনি গোসাল এবং রমার কাছে কোনো উপায় না পেয়ে রমেশের কাছে উপস্থিত হয়েছে, সেটি জলটা বের করে দেওয়া হয়, যাতে গ্রামের মানুষ সারা বছর খেয়ে বলতে বাঁচে। রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার হুকুম নেওয়ার জন্য অনুরোধ করলো কেন? কারণ এই 100 বিঘা জমির ধানই ছিল একমাত্র গ্রামের ভরসা। সারা বছর এই দিয়ে তারা একটু একটু করে খেয়ে বেঁচে থাকে, আর যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা না খেয়ে মরবে। তার জন্য যদি জল বের করে দেয়, তাহলে সমস্ত গ্রামবাসী বেঁচে যাবে, সমস্ত ফসলই বেঁচে যাবে। আর তার জন্যই বেনি গোসালের কাছে অনুরোধ করেছিল বাঁধ কেটে দেওয়ার জন্য। বেনি জল বার করতে চায় না কেন? কারণ যেদিক দক্ষিণ ধার দিয়ে বা যেদিক দিয়ে জল নিকাশি বের করা যাবে, সেদিকে রয়েছে বেনি, রমা এবং রমেশের একটা জলাবাগ পুকুর। সেখানে বছরে 200 টাকার মাছ পাওয়া যায়। সেই বাঁধটা কেটে দিলে 200 টাকার মাছটা নষ্ট হয়ে যাবে বা তাদের লোকসান হবে। সে লোকসান করতে চায় না বলে বাঁধ কাটতে রাজি হয়নি। ঘৃণা লজ্জা করে দেখতে হবে রমেশের চোখ উত্তপ্ত হয়ে উঠিল। রমেশের কথা অবস্থা হয়েছিল কেন? তাহলে ওই একই ব্যাপার, ঠিক আছে কিনা? কৃষকদের জন্য অনুরোধ করছে, তা সত্ত্বেও কৃষকদের সেই অনুরোধ, রমেশের এই অনুরোধটা রাখছে না, বরঞ্চ কৃষকদেরকে আরো বিভিন্ন কটু কথা বলছে বা গালাগাল দিচ্ছে, যা স্বাভাবিকভাবেই সহ্য করতে পারছে না। তার জন্য ঘৃণা লজ্জায় ক্রোধে তার মুখটা উত্তপ্ত হয়ে ওঠে। 1 2 3 4, 3-এর 1 2 3 4 সবে লাগাবে। থাক, 1 2 করে দিয়ে থাক, এরপরে আবার আলোচনা হবে। বা তোমরা বেশ ভালো প্রশ্নগুলো দাগিয়ে রাখতে পারো। তিনের 5, 3-এর 7, তাহলে কি বললাম?
3 দাগে 5 7 10 এগুলো বেশি ভালো, সবই করবে কিন্তু এগুলো বেশি বেশি ভালো। তারপর তোমার 4 1 3 এটা 3 দাগের এটাই বেশি ভালো। তারপরে সবগুলোই বাকি করবে। তারপরে তোমার 4 দাগে 4 দাগে তোমরা 2 3 আচ্ছা ঠিকঠাক করবে। অর্থাৎ যিনি রমা ও রমেশ তিনটি যে তুলনামূলক যে চরিত্র সেই সেটা পড়বে। পল্লী সমাজ উপন্যাস গল্পের নামকরণের সার্থকতা আর সামন্ততান্ত্রিক ব্যবস্থা যে রয়েছে সেই সামন্ততান্ত্রিক ব্যবস্থা পরিচয় করবে। আশা করি তোমরা ভালো আছো, থাকো। আর এখানে আমি ক্লাস শেষ করলাম। পল্লী সমাজটা তোমরা পড়ো, তারপরে একটা পরীক্ষার মাধ্যমে প্রশ্ন আমি দেবো, তোমরা নিজের মতো করে পরীক্ষা দেবে। সেই অনুসারে তোমরা পড়াশোনাটা রেডি করো। আমি বেশি কিছুদিন পরে আবার এসে উপস্থিত হবো। ধন্যবাদ।